হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা। বন্ধুরা, আমি আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইতিহাসের ক্লাস 3। আমরা আজ বৌদ্ধ ও জৈন ধর্মের থেকে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করি এই 100টি প্রশ্নের বাইরে বৌদ্ধ ও জৈন ধর্মের থেকে আর কোনো প্রশ্ন আসবে না। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্ম কবে হয়েছিল? তো গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 563 খ্রিস্টাব্দ পূর্বে। তারপরের প্রশ্নে চলে যাব, গৌতম বুদ্ধের বাল্য নাম কী ছিল? গৌতম বুদ্ধের বাল্য নাম কী ছিল? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সিদ্ধার্থ। তোমরা কিন্তু আমার আগে আগে প্রশ্নগুলির অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, এতে তোমাদের প্র্যাকটিস খুবই ভালো হবে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, লাইট অফ এশিয়া। তো লাইট অফ এশিয়া কাকে বলা হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গৌতম বুদ্ধকে লাইট অফ এশিয়া বলা হয়। তারপরের প্রশ্নে চলে যাব 4 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোন বংশের জন্মগ্রহণ করেছিলেন? গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে গৌতম বুদ্ধ অপশান সি, শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার পরের প্রশ্নে চলে যাব 5 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের মায়ের নাম কী ছিল? তো গৌতম বুদ্ধের মায়ের নাম ছিল অপশান সি, মহামায়া। তার পরের প্রশ্নে চলে যাব আমরা, বুদ্ধের সৎমা বা পালক মাতা কে ছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এটির একদম সঠিক উত্তর মহাপ্রজাপতি গৌতমী। তারপরের প্রশ্নে চলে যাব 7 নম্বর প্রশ্ন, আমি তোমাদের জন্য এইভাবেই প্রতিটি সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে ক্লাস দিয়ে দেব, যাতে তোমাদের প্রিপারেশন খুব ভালো হয়। আজ তোমাদের ইতিহাসের 3 নম্বর ক্লাস চলছে, এরপর ভূগোল ও অন্যান্য ক্লাসগুলি আমি আপলোড করে দেবো। তো তোমরা আমার ক্লাস থেকে সেরা প্রিপারেশন পাবে আশা করি। তো 7 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কী ছিল? তো গৌতম বুদ্ধের স্ত্রীর নাম ছিল অপশান এ, যশোধরা। অপশান এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, বুদ্ধের পুত্রের নাম কী ছিল? তো বুদ্ধের পুত্রের নাম ছিল অপশান এ, রাহুল। তারপরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কত বছর বয়সে কত বছর বয়সে গৃহত্যাগ করেন? তো গৌতম বুদ্ধ 29 বছর বয়সে অপশান বি, গৃহত্যাগ করেন। আমি তোমাদের জন্য এই ক্লাসগুলি ছাড়াও প্রতিদিন সকাল 8:15-তে একটি করে 100টি ইম্পর্ট্যান্ট জিকের ক্লাস দিয়ে থাকি। তোমরা যারা আমার চ্যানেল নতুন, তোমাদেরকে বলে দিই তোমরা ওই ক্লাসগুলিও করতে পারো। তারপরের প্রশ্নে চলে যাব 10 নম্বর প্রশ্ন, বৈধ শাস্ত্রে বুদ্ধের গৃহত্যাগ ঘটনাকে কী বলা হয়েছে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটির একদম সঠিক উত্তর মহাভিনিষ্ক্রমণ। তার পরের প্রশ্নে চলে যাব 11 নম্বর প্রশ্ন, গৃহত্যাগের সময় বুদ্ধের অশ্বের বা ঘোড়ার নাম কী ছিল? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কণ্ঠক। তার পরের প্রশ্নে চলে যাব, বুদ্ধের প্রথম গুরুর নাম কী ছিল? বুদ্ধের প্রথম গুরুর নাম কী ছিল? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আলারা কালামা। তারপরের প্রশ্নে চলে যাব, গৌতম বুদ্ধ কোন নদীর তীরে সিদ্ধিলাভ করেন? তো গৌতম বুদ্ধ কোন নদীর তীরে সিদ্ধিলাভ করেন? এটি একটি খুব সোজা প্রশ্ন। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নিরঞ্জনা। তারপরের প্রশ্নে চলে যাব, কোন গাছের নিচে বুদ্ধ সিদ্ধি লাভ করেছিলেন? তো কোন গাছের নিচে বুদ্ধ সিদ্ধি লাভ করেছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অশ্বত্থ বা পিপল গাছের নিচে। তারপরের প্রশ্নে চলে যাব, বুদ্ধ কত বছর বয়সে নির্বাণ বা সিদ্ধি লাভ করেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে বুদ্ধ 35 বছর বয়সে সিদ্ধি লাভ করেন। তারপরের প্রশ্নে চলে যাব, গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম উপদেশ দিয়েছিলেন? গৌতম বুদ্ধ প্রথম তার উপদেশ দিয়েছিলেন অপশান সি, সারনাথে। অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব 17 নম্বর প্রশ্ন, সারনাথে দেওয়া বুদ্ধের প্রথম উপদেশকে কি বলা হয়? তো সারনাথে দেওয়া বুদ্ধের প্রথম উপদেশকে বলা হয় অপশান সি, এটির একদম সঠিক উত্তর মহাপরিনির্বাণ। তারপরের প্রশ্নে চলে যাব, গৌতম বুদ্ধের সর্বাধিক উপদেশ কোথায় দিয়েছিলেন? তো গৌতম বুদ্ধের সর্বাধিক উপদেশ দিয়েছিলেন অপশান এ, শ্রাবন্তীতে। তারপরের প্রশ্নে চলে যাব, বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে কি বলা হয়? তো বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে বলা হয় অপশান সি, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে মহাপরিনির্বাণ।
তারপরের প্রশ্নে চলে যাব 20 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন? তো গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছিলেন, এটির সঠিক উত্তর কুশিনগরে, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরে 21 নম্বর প্রশ্নে চলে যাব, গৌতম বুদ্ধের মৃত্যুর সময় বয়স কত ছিল? তো গৌতম বুদ্ধের মৃত্যু হয়েছিল অপশন সি 80 বছর বয়সে। তারপরের প্রশ্নে চলে যাব, বৌদ্ধ ধর্মে ঘোড়া কিসের প্রতীক? তো বৌদ্ধ ধর্মে ঘোড়া ছিল অপশন সি গৃহত্যাগের প্রতীক। তারপরের প্রশ্নে চলে যাব, বৌদ্ধ ধর্মে পদ্ম পদ্ম ও ষাঁড় কিসের প্রতীক? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে জন্মের প্রতীক, অপশন এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, বুদ্ধের শেষ শিষ্য কে ছিলেন? তো বুদ্ধের শেষ শিষ্য ছিলেন অপশন বি সুভদ্রা, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, তথাগত কার অপর নাম? তো তথাগত কার অপর নাম? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বুদ্ধের। আমরা এই ক্লাসে সেট 2 এ চলে এসেছি। এখানে আমরা পড়ব বৌদ্ধ দর্শন, সাহিত্য ও সম্মিলন। তো এটির প্রথম প্রশ্ন হয়ে যাবে 26 নম্বর প্রশ্ন, বৌদ্ধদের প্রথম ধর্মগ্রন্থের নাম কি ছিল? বৌদ্ধদের প্রথম ধর্মগ্রন্থের নাম কি ছিল? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ত্রিপিটক। তারপরের প্রশ্নে চলে যাব, ত্রিপিটক কোন ভাষায় রচিত? তো ত্রিপিটক রচিত হলো পলি ভাষাতে, অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, বিনয় পিটকে কি আলোচিত হয়েছে? বিনয় পিটকে কি আলোচিত হয়েছে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভিক্ষুদের আচরণের নিয়মাবলী। তারপরের প্রশ্নে চলে যাব, সূত্রপিটক এর বিষয়বস্তু কি? তো সূত্রপিটকের বিষয়বস্তু হলো অপশন এ এটির একদম সঠিক উত্তর বুদ্ধের ধর্মোপদেশ। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, অভিধম্ম পিটক কী নিয়ে আলোচনা করে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বৌদ্ধ দর্শন ও মনসত্ত্ব। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, জাতকের গল্পগুলি কোন ভাষায় রচিত? তো এটির জাতকের গল্পগুলি রচিত হলো অপশন এ পলি ভাষাতে। তারপরের প্রশ্নে চলে যাব, জাতকে মোট কতগুলি গল্প আছে? তো এটির সঠিক উত্তর জাতকে আনুমানিক অপশন বি 500-এর বেশি গল্প আছে। 547টি গল্প আছে, 547টি, ঠিক আছে। তারপরের প্রশ্নে চলে যাব, প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? তো প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে, অপশন এ এটির অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, 34 নম্বর প্রশ্ন, প্রথম বৌদ্ধ সঙ্গীতের সময় রাজা কে ছিলেন? তো প্রথম বৌদ্ধ সঙ্গীতের সময় রাজা ছিলেন অপশন বি অজাতশত্রু। তারপরের প্রশ্ন, প্রথম বৌদ্ধ সঙ্গীতের সভাপতি কে ছিলেন? তো প্রথম বৌদ্ধ সঙ্গীতের সভাপতি ছিলেন অপশন এ মহাকাশ্যপ। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? তো এটির সঠিক উত্তর অপশন বি বৈশালীতে। তারপরের প্রশ্ন, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতির সময় রাজা কে ছিলেন? তো দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতির সময় রাজা ছিলেন অপশন বি এটির একদম সঠিক উত্তর কালাশোক। তারপরের প্রশ্নে চলে যাব, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? তো তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় অপশন বি পাটালিপুত্রতে। তারপরের প্রশ্নে চলে যাব, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতির পৃষ্ঠপোষক কে ছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অশোক। তার পরের প্রশ্নে চলে যাব, 40 নম্বর প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে কাশ্মীরে হয়েছিল, কাশ্মীরের কুন্দলবনে। তার পরের প্রশ্নে চলে যাব আমরা, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের সময় রাজা কে ছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে কনিষ্ক, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তার পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্ম হিনজান ও মহাযান শাখায় বিভক্ত হয় কোন সঙ্গীতিতে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে, অপশন ডি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, বুদ্ধচরিত কার রচনা? তো
বুদ্ধচরিত রচনা হলো? তোমাদের সকলের জানা এই প্রশ্নটি আমি অনেকবার করেছি ডেলি জিকে ক্লাসে। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অশ্ব ঘোষের মলীন্দ্র পনেহ গ্রন্থটি কার লেখা? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নাগসেনের লেখা। তারপরের প্রশ্ন, বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? তো বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ধর্মপাল। তারপরের প্রশ্নে চলে যাব, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেন। তারপরের প্রশ্নে চলে যাব, প্রশ্ন নাম্বার 47। তো বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি কি? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হলো বুদ্ধ ধর্ম ও সংগ্রহ, অপশান বি এটির একদম সঠিক উত্তর, বুদ্ধ ধর্ম ও সংঘ। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে যুক্ত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত, অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, বৌদ্ধ ধর্মের দুঃখ নিবারণের জন্য কটি আর্য সত্যের কথা বলা হয়েছে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 4টি আর্য সত্যের কথা বলা হয়েছে। তারপরের প্রশ্নে চলে যাব, 4টি এটি সঠিক উত্তর, অপশান সি। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের বাইরে প্রথম বৌদ্ধ ধর্ম প্রচার করেন কে? তো ভারতের বাইরে প্রথম বৌদ্ধ ধর্ম প্রচার করেন অপশান বি, অশোক। তারপরের প্রশ্নে চলে যাব, জৈন ধর্মের প্রবর্তক বা প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? তো এটির সঠিক উত্তর, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন অপশান এ, ঋষভনাথ বা আদিনাথ, অপশান এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর আছে? তো জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর আছে, অপশান ডি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, 23 নম্বর প্রশ্ন, 53 নম্বর প্রশ্ন, 23তম তীর্থঙ্কর কে ছিলেন? 23তম তীর্থঙ্কর কে ছিলেন? তো জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিলেন অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে পার্শ্বনাথ। তারপরের প্রশ্নে চলে যাব, 24তম এবং শেষ তীর্থঙ্কর ছিলেন, এটি তোমাদের সকলেরই জানা, এটি সঠিক উত্তর হয়ে যাবে মহাবীর, অপশান এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো মহাবীর জন্মগ্রহণ করেছিলেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে মহাবীর জন্মগ্রহণ করেন কুন্তগ্রামে, বৈশালীতে, অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, মহাবীর কত সালে জন্মগ্রহণ করেন? এটির সঠিক উত্তর, মহাবীর জন্মগ্রহণ করেন, যেটি সর্বাধিক গৃহীত সেটির উত্তর হয়ে যাবে অপশান বি, 540 খ্রিস্টাব্দ পূর্বে। তারপরের প্রশ্নে চলে যাব, 57 নম্বর প্রশ্ন, মহাবীরের পিতার নাম কি ছিল? তো মহাবীরের পিতার নাম ছিল অপশান বি, মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ। তারপরের প্রশ্নে চলে যাব, মহাবীরের মাতার নাম কি ছিল? মহাবীরের মাতার নাম কি ছিল? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ত্রিশলা। তারপরের প্রশ্নে চলে যাব, মহাবীর কোন বংশের ছিলেন? মহাবীর কোন বংশের ছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির একদম সঠিক উত্তর, গ্যাত্রিক বংশের ছিলেন। তারপরের প্রশ্নে চলে যাব, মহাবীরের স্ত্রীর নাম কি ছিল? মহাবীরের স্ত্রীর নাম কি ছিল? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে, মহাবীরের স্ত্রীর নাম ছিল যশোদা, অপশান এ এটির একদম সঠিক উত্তর। তার পরের প্রশ্নে আমরা চলে যাব, মহাবীরের কন্যার নাম কি ছিল? তো মহাবীরের কন্যার নাম ছিল অপশান বি এটির একদম সঠিক উত্তর, প্রিয়দর্শনা। মহাবীরের কন্যার নাম ছিল প্রিয়দর্শনা বা তারপরের প্রশ্নে চলে যাব, 62 নম্বর প্রশ্ন, মহাবীর কত বছর বয়সে গৃহত্যাগ করেন? মহাবীর কত বছর বয়সে গৃহত্যাগ করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 30 বছর বয়সে গৃহত্যাগ করেন। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, মহাবীর কত বছর তপস্যার পর কৈবল্য বা জ্ঞান লাভ করেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে মহাবীর অপশান সি, 12 বছর তপস্যার পর। তারপরের প্রশ্ন, মহাবীর কোথায় কৈবল্য বা জ্ঞান লাভ করেছিলেন? তো মহাবীর জ্ঞান লাভ করেছিলেন অপশান এ এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে জিম্ফি গ্রামে। তার জিম্ফি গ্রামে জ্ঞান লাভ করেছিলেন। তারপরের প্রশ্নে চলে যাব, মহাবীর কোন নদীর তীরে জ্ঞান লাভ করেন? তো মহাবীর জ্ঞান লাভ করেন অপশান সি এটির একদম সঠিক উত্তর, রিজু পালিকা নদীর তীরে। তারপরের প্রশ্নে চলে যাব, মহাবীর কোন গাছের নিচে জ্ঞান লাভ করেন? তো
মহাবীর জ্ঞান লাভ করেন? অপশন সি শাল গাছের নিচে। তারপরের প্রশ্ন, মহাবীর কোথায় দেহত্যাগ করেন? তো মহাবীর দেহত্যাগ করেছিলেন অপশন বি, এটির একদম সঠিক উত্তর পাভাপুরীতে মহাবীর দেহত্যাগ করেন। তারপরের প্রশ্ন, মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? তো মহাবীরের প্রথম শিষ্য ছিল অপশন সি, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে জামেলি। তার পরের প্রশ্নে চলে যাব, পার্শ্বনাথের চতুর্যামের সাথে মহাবীরের কোন ব্রতটি যুক্ত করেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্রহ্মচার্য, এটির একদম সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব, জৈনদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? তো জৈনদের পবিত্র ধর্মগ্রন্থের নাম হলো আগম বা সিদ্ধান্ত। অপশন বি, এটির একদম সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব, জৈন ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটির একদম সঠিক উত্তর প্রাকৃত ভাষায় রচিত। তার পরের প্রশ্নে চলে যাব আমরা, প্রথম জৈন সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? তো প্রথম জৈন সঙ্গীতি অনুষ্ঠিত হয় অপশন বি, পাটালিপুত্রতে। তার পরের প্রশ্নে চলে যাব, প্রথম জৈন সঙ্গীতির সভাপতি কে ছিলেন? তো প্রথম জৈন সঙ্গীতির সভাপতি ছিলেন অপশন বি, স্থূলভদ্র, এটির একদম সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব, দ্বিতীয় জৈন সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? তো দ্বিতীয় জৈন সঙ্গীতি অনুষ্ঠিত হয় অপশন বি, বল্লভীতে অনুষ্ঠিত হয়, যেটি গুজরাটে অবস্থিত। তার পরের প্রশ্নে চলে যাব, দ্বিতীয় জৈন সঙ্গীতির সভাপতি কে ছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দেবার্থী ক্ষমাশ্রবণ। তার পরের প্রশ্নে চলে যাব, দেখতে দেখতে আমরা সেট 4-এ চলে এসেছি। এখানে আমরা বিবিধ দর্শন ও তুলনামূলক প্রশ্নগুলি পড়ব। তো আমাদের 76 নম্বর প্রশ্ন হলো, জৈন ধর্মের দুটি প্রধান সম্প্রদায় কি কি? তো জৈন ধর্মের প্রথম দুটি সম্প্রদায় হলো প্রধান, সেগুলি হলো অপশন বি, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শ্বেতাম্বর ও দিগম্বর। তারপরের প্রশ্নে চলে যাব, শ্বেতাম্বর সম্প্রদায়ের নেতা কে ছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন 77 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এটির একদম সঠিক উত্তর স্থূলভদ্র। তার পরের প্রশ্নে চলে যাব আমরা, দিগম্বর সম্প্রদায়ের নেতা কে ছিলেন? তো দিগম্বর সম্প্রদায়ের নেতা ছিলেন অপশন বি, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে ভদ্রবাহ। তার পরের প্রশ্নে চলে যাব আমরা, কল্পসূত্র গ্রন্থটি কে রচনা করেন? তো কল্পসূত্র গ্রন্থটি রচনা করেন অপশন বি, এটির একদম সঠিক উত্তর ভদ্রবাহ। তার পরের প্রশ্নে চলে যাব, 80 নম্বর প্রশ্নে চলে যাব আমরা, ঋষভনাথের প্রতীক কী ছিল? তো ঋষভনাথের প্রতীক ছিল অপশন বি, ষাঁড়। তার পরের প্রশ্নে চলে যাব, পরশুনাথের প্রতীক কী ছিল? তো পরশুনাথের প্রতীক ছিল অপশন পার্শ্বনাথের প্রতীক ছিল অপশন এ, সাপ বা ফনা। তার পরের প্রশ্নে চলে যাব আমরা, মহাবীরের প্রতীক কী ছিল? মহাবীরের প্রতীক ছিল অপশন এ, সিংহ। তার পরের প্রশ্নে চলে যাব, অজন্তা গুহার চিত্র কোন ধর্মের সাথে সম্পর্কিত? তো অজন্তা গুহার চিত্র এটি বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। অপশন সি, এটির একদম সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব আমরা, সাতবাদ কোন ধর্মের দর্শন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জৈন ধর্মের দর্শন। তার পরের প্রশ্নে চলে যাব আমরা, অনেকানন্দবাদ কোন দর্শনের অংশ? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জৈন ধর্মের অংশ। তার পরের প্রশ্নে চলে যাব, চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ বয়সে কোন ধর্ম গ্রহণ করেন? তো চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ বয়সে জৈন ধর্ম গ্রহণ করেন। অপশন বি, এটির একদম সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব আমরা, চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় অন্বেষণের মাধ্যমে দেহত্যাগ করেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বি, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে শ্রাবণ বেলগোলাতে। তার পরের প্রশ্নে চলে যাব আমরা, উদয়গিরি ও খণ্ডগিরি গুহা উড়িষ্যার কোন ধর্মের সাথে যুক্ত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জৈন ধর্মের সাথে যুক্ত। তার পরের প্রশ্নে চলে যাব, সূচি স্তূপ কে নির্মাণ করেন? তো সূচি স্তূপ নির্মাণ করেন সম্রাট অশোক। অপশান বি, এটির একদম সঠিক উত্তর। খুব সোজা একটি প্রশ্ন। তার পরের প্রশ্নে চলে যাব, বজ্রযান বা বৌদ্ধ ধর্মের প্রবাহে বাংলায় কোন সাহিত্যের সৃষ্টি হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে, বৌদ্ধ ধর্মের প্রভাবে বাংলায় সাহিত্যের সৃষ্টি হয়। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি,
চার্যাপদ, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব, কোন পাল রাজা বৌদ্ধ ধর্মের প্রবল পৃষ্ঠপোষক ছিলেন? তো এটির সঠিক উত্তর হিসেবে অপশন বি ধর্মপাল। তার পরের প্রশ্নে চলে যাব, গৌতম বুদ্ধ কোন ভাষায় উপদেশ দিতেন? তো গৌতম বুদ্ধ উপদেশ দিতেন অপশন এ পলি ভাষায় গৌতম বুদ্ধ উপদেশ দিতেন। তার পরের প্রশ্নে চলে যাব আমরা, গোমতেশ্বর বা বাহুবলীর মূর্তি কোথায় অবস্থিত? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কর্ণাটকের শ্রবণ বেলগোলাতে অবস্থিত। তার পরের প্রশ্নে চলে যাব আমরা, মহামন্ত্রকাভিষেক কোন ধর্মের উৎসব? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জৈন ধর্মের উৎসব। তার পরের প্রশ্নে চলে যাব আমরা, কোন কুষাণ রাজা বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রধর্মে পরিণত করেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির একদম সঠিক উত্তর কনিষ্ক। তার পরের প্রশ্নে চলে যাব, 96 নম্বর প্রশ্ন। আমরা দেখতে দেখতে প্রায় শেষের মুখে চলে এসেছি। তো বৌদ্ধ ধর্মের সংঘ মানে কি? বৌদ্ধ ধর্মের সংঘ মানে কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ধর্মীয় সংগঠন। অপশান এটির একদম সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব আমরা, বৌদ্ধদের প্রার্থনা স্থলকে কি বলা হতো হয়? তো বৌদ্ধদের প্রার্থনা স্থলকে বলা হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির একদম সঠিক উত্তর। বৌদ্ধদের প্রার্থনা স্থলকে চৈত্য বলা হয়। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এটির একদম সঠিক উত্তর মক্খালি গোসাল। তারপরের প্রশ্নে চলে যাব, কোন বৌদ্ধ পণ্ডিত ভারতের আইনস্টাইন বা দ্বিতীয় বৌদ্ধ নামে পরিচিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে, তো তোমাদেরকে বলে দিই, তোমরা এর চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছি, আর মাত্র দুটো প্রশ্ন আছে, তারপরে আজকে ভিডিও শেষ হয়ে যাবে। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নাগার্জুন। তারপরের প্রশ্নে চলে যাব, এটি আমাদের আজকের শেষ প্রশ্ন। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো গৌতম বুদ্ধের সমসাময়িক মগধের রাজা কে ছিলেন? গৌতম বুদ্ধের সমসাময়িক মগধের রাজা ছিলেন অপশান এ এটির একদম সঠিক উত্তর বিম্বিসার ও অজাতশত্রু। অপশান এ এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে।